আজকের গল্প পুরনো বাড়ির রহস্য। লেখক শচীন দাস। শ্রাবণ মাস, সন্ধেবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সেই কখন নেমেছে, দুপুর গড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধে হয়, তবুও বৃষ্টি থামার নাম নেই। চারদিকে জল থই থই করছে। রাস্তাঘাটে বাস টাসও নেই তেমন, লোকজনও তেমন চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছে ইতিমধ্যে। তবু সে তারই ভেতরে শহরতলির এদিকে যে এক আধজন বাস থেকে নামছে না তা নয়, নেহাতি প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে সেই তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় ছপছপ করে এদিক ওদিক দৌড়চ্ছে। অমর্ত্যবাবুও দৌড়লেন, না দৌড়ে উপায় আর কি, সঙ্গে ছাতা নেই। সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি, কিন্তু দুপুরের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামলো। সে যে কী বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমবে না, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগেই বেরিয়ে পড়বেন অফিস থেকে। অথচ তার হলো কই? বৃষ্টি কমে আস্তে আস্তে সেই বেলা গড়িয়ে গেল, তাও কি পুরোপুরি কমলো? ঝিরঝির করে একটানা পড়েই চলেছে। হাতের ফাইলটা মাথার ওপরে আড়াল করে প্যান্ট গুটিয়ে গলির ভেতরে ঢুকলেন অমর্ত্যবাবু। গলিতে বেশ খানিকটা জল জমেছে। এই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই। বাড়িতে ঢোকার মুখেই মস্ত একটা গলি, আর এ গলিতে গাড়ি টাড়ি বেশি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজই তাকে গলির মুখে ছেড়ে দিয়ে যায় ও ওখান থেকেই তাকে গাড়িতে তোলে। জল পার হয়ে অমর্ত্যবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলল মেয়ে মিতুল। অমর্ত্যবাবু জিজ্ঞেস করলেন, কিরে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল, মুখটা থমথমে, চোখ দুটো ছলছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন অনেককে বলেও কেউ না আসায় মেয়েটার মন খারাপ হয়ে গেছে। তা হওয়ারই কথা। অন্তত এই দিনটিতে, আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেকেই নেমন্তন্ন করেছিলেন অমর্ত্যবাবু। এটা তার মেয়ের ক্ষেত্রে যেমন, ছেলের ক্ষেত্রেও তেমনি। এই চলে আসছে আজ কবছর ধরে। আসলে জন্মদিনটা উপলক্ষ মাত্র। এই সুযোগে সবার সঙ্গে দেখা হয়ে যাবে অমর্ত্যবাবুর, তাই অনেককেই আসতে বলেন। আর হই হল্লা আড্ডা হয়। তবে এবারে আয়োজনটা একটু বেশিই ছিল। দিন-15 হলো এই বাড়িটা কিনে উঠে এসেছেন। পুরনো বাড়ি জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমর্ত্যবাবু। তবে রং টং করে গৃহপ্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি। সামনেই মেয়ের জন্মদিন, ভাবছিলেন সেই সময় সবাইকে ডেকে নেবেন। বলেও ছিলেন, কিন্তু দুপুর থেকে যা দুর্যোগ শুরু হয়েছে, এই ঝড় বৃষ্টি মাথায় করে কে আর এখানে আসবে? অমর্ত্যবাবু বললেন, তার মন খারাপ করে কি করবি বল? দুপুর থেকে যা শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে গেছে। আমিও তো এলাম অনেক কষ্ট করে। যাকগে, চল ভেতরে চল। কেক কেটেছিস? মিতুল মাথা নাড়ল, না, এখন ওসব কিছুই হয়নি, দেরি করতে বলল। ও তাই নাকি? ঠিক আছে, তোর মাকে বল সব রেডি করতে, আমি চটপট হাত মুখ ধুয়ে আসছি। বলতে বলতে অমর্ত্যবাবু দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন তার নিজের ঘরে। প্রায় মিনিট 20 পরে যখন আবার বেরিয়ে এলেন, তখন তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি, হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মিতুলকে ডেকে বললেন, কই রে মিতুল, তোদের হয়েছে? মিতুল নয়, এবারে জবাব দিলেন মিতুলের মা, অমর্ত্যবাবুর স্ত্রী বিজয়া দেবী। তিনি বললেন, হ্যাঁ, সবই রেডি, এখন তুমি এলেই হলো। পর্দা সরিয়ে অমর্ত্যবাবু পাশের ঘরে পা বাড়ালেন। প্রায় 20-25 জন লোক একসঙ্গে বসতে পারে। এখানেই ডাইনিং টেবিলের ওপরে একটা সুন্দর ট্রেতে বড় একটা কেক সাজানো। কেকটার চারপাশে কতগুলো মোম জ্বলছে। অমর্ত্যবাবু গুনে গুনে দেখলেন 13টি। তার মেয়ে মিতুল এবার 13 বছরে পা দিল, তাই 13টাই জ্বালানো হয়েছে। মিতুলকে এবার এক হুয়ে সবকটা নেভাতে হবে। ছেলেটা কাছেই ঘুরঘুর করছিল, সুযোগ পেয়ে বলল, কিরে দিদি, পারবি তো নেভাতে? না পারলে আমাকে বলিস।
কেন তোকে বলবে? বিজয়া দেবী এবার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। দিদি নিজেই সবগুলোকে নেভাতে পারবে। কই মিতুল, আয় এদিকে আয়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফু দিল। সঙ্গে সঙ্গে মোমগুলো নিভে গেল। অমর্ত্যবাবু ও বিজয়া দেবী দুজনেই হাততালি দিয়ে উঠলেন। ছেলেটাও আনন্দে চেঁচিয়ে উঠল। কিন্তু 1 মিনিট গেল না, ছেলের উচ্ছ্বাসটা শেষ না হতেই মোমগুলো আবার দপ করে জ্বলে উঠল। অমর্ত্যবাবু বললেন, দাঁড়া, ঠিক মতো নেভেনি বোধহয়, নে আর একবার ফু দে তো। মিতুল আবার ফু দিল। সঙ্গে সঙ্গে সবকটা মোমই এক ফুয়ে নিভে গেল। কিন্তু একটু পরেই আবার সেই একই দৃশ্য, দপ করে সেগুলো জ্বলে উঠল। দাঁড়া তো। অমর্ত্যবাবু এবার নিজে এগিয়ে গেলেন। খানিকক্ষণ মোমগুলোর দিকে তাকিয়ে দেখলেন, নিজের ইঞ্জিনিয়ার মানুষ, কত বড় বড় মেশিনকে নিজের হাতে চালিয়েছেন, অথচ সামান্য কটা মোম কেন এমন করছে ঠিক বুঝতে পারলেন না। তাই বললেন, দাঁড়া, এবার আমি নিজেই দেখছি বলে খুব জোরে একটা ফু দিলেন তিনি। মোমগুলো নিভল ও সঙ্গে সঙ্গে প্রায় জ্বলে উঠল আবার। মাথাটা তুলে অমর্ত্যবাবু স্ত্রীর দিকে তাকালেন। কি ব্যাপার বলো তো? কি জানি ঠিক বুঝতে পারছি না। অমর্ত্যবাবু বললেন, দেখো তো তুমি একটু চেষ্টা করে। কিন্তু বিজয়া দেবী ততক্ষণে পিছিয়ে গেছেন। কেমন একটা ভয়ও ঢুকে গেছে তার মনে। ছেলে মেয়ে দুটোকে কাছে টেনে নিয়ে বললেন, না বাবা, আমার কেমন খারাপ লাগছে, তার চেয়ে তুমি জল ছিটিয়ে নিভিয়ে দাও। জল ছিটলে কেকটা নষ্ট হয়ে যাবে না। আচ্ছা দাঁড়াও, আর একবার দেখি। অমর্ত্যবাবু আবার ফু দিলেন, পরপর কয়েকবার। কিন্তু আশ্চর্য, যতবারই ফু দেন মোমগুলো নেভে ও সঙ্গে সঙ্গে আবার জ্বলে ওঠে। ওরকমই চলল বেশ কয়েকবার। শেষে বিরক্ত হয়ে একটা সসপ্যান এনে চাপা দিয়ে মোমগুলোকে পুরোপুরি নেভানো গেল। সে রাতে আর কিছু হলো না। কিন্তু ঘটনা ঘটল পরের দিন রাত্রিতে। রাত তখন কটা হবে, বোধহয় 2-2:30। নিজের ঘরেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন অমর্ত্যবাবু। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে চমকে উঠলেন। চটপট উঠে বিছানার বসতেই কানে এলো ঝনঝন শব্দ, যেন একসঙ্গে অসংখ্য জিনিস এলোমেলো কেউ ছুঁড়ে মারছে। আর তারপরেই আবার সেই চিৎকারটা ঠিক তার ডান দিক থেকে ভেসে আসছে। অমর্ত্যবাবু চকিতে উঠে ঘরের আলোটা জ্বালালেন, আর তারপর পর্দা সরিয়ে ডান দিকে ঘরে যেতেই চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা গোঙানির শব্দ কানে আসছে। গোঙানিটা অনেকটা কান্নার মতো। কে কাঁদছে এই রাত্রিরে? অমর্ত্যবাবু স্ত্রীর নাম ধরে ডেকে উঠলেন, বিজয়া, বিজয়া, কি হয়েছে? তারপরেই সুইচ টিপে এ ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। আলো জ্বলতেই চোখে পড়ল সমস্ত জিনিস লণ্ডভণ্ড, ভেঙে চুরে চারদিক জড়িয়ে আছে। আর তারই ভেতরে বিজয়া, অন্যদিকে কাত হয়ে পড়ে আছে মিতুল। তবে ছেলেটা অঘরে ঘুমোচ্ছে। অমর্ত্যবাবু স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। গোঙানিটা বেরোচ্ছে তারই মুখ থেকে। অমর্ত্যবাবু ডাকলেন, বিজয়া, বিজয়া। কিন্তু স্ত্রীর মুখ থেকে কোনো উত্তর নেই। নিচু হয়ে বসে অমর্ত্যবাবু তখন স্ত্রীকে ধাক্কা দিলেন। কি হয়েছে? কি বিজয়া? এবার ধড়মড় করে উঠে বসলেন বিজয়া দেবী। অমর্ত্যবাবুর দিকে ফ্যাল করে তাকিয়ে তারপর ভয়ে বললেন, মিতুল, মিতুলকে ওকে গলা টিপে মারছিল। কে? কে মারছিল? এসব জিনিসপত্রই বা ভাঙল কে? বলতে বলতে অমর্ত্যবাবু এবারে মিতুলের দিকে এগিয়ে গেলেন। মিতুলের দাঁত কপাটি লেগে আছে। অমর্ত্যবাবু বললেন, শিগগির একটু জল নিয়ে আসো বিজয়া, মিতুল অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার ভয় করছে ভীষণ। বিজয়া দেবী ভয়ে কাঁপতে লাগলেন। অবস্থা বুঝে অমর্ত্যবাবু উঠলেন, নিজের ঘরের জলের জায়গাটা নিয়ে ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দাঁত কপাটি খুলে দিতেই জ্ঞান ফিরল মিতুলের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমর্ত্যবাবু মেয়েকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। চটপট টুটুলকে নিয়ে আমার সঙ্গে এসো। বিজয়া দেবী টুটুলকে কোলে নিয়ে অমর্ত্যবাবু
ওদের নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল টুটুলকে নিজের খাটে শুইয়ে দিয়েই মিতুল উঠে এলো। না, আমি একা শোবো না। একা কোথায়? ভাই তো আছে। না না, তুমি থাকো এখানে। অমর্ত্যবাবু দেখলেন মেয়েটা ভয়ে নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বলো তো? বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি। মাঝ রাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতে মনে হলো আশপাশে কেউ যেন ঘুরছে। ভাবলাম তুমি বোধহয়, তাই তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কিন্তু তার আগেই ঝনঝন করে শব্দ কানে এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচটা জ্বালিয়ে চিৎকার করতে গিয়েই যা দেখলাম তাতে আমার বুকের রক্ত এখনো হিম হয়ে আসছে। একটা 13-14 বছরের মেয়ে, কিন্তু তার দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আর হাতগুলো কি লম্বা লম্বা, দাঁতগুলো বিকট, দাঁত মুখ খিচিয়ে সে মিতুলের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে ঘুম ভেঙে গেছে মিতুলের। মিতুল একটা চিৎকার দিয়ে উঠছে। ওর চিৎকারে আমিও চেঁচালাম। কিন্তু মেয়েটা তখন আমাকে হাত তুলে একটা চড় মারলো। ঠিক চড় নয়, মনে হলো যেন একটা দমকা হাওয়া আমার গালে এসে পড়ল। ব্যাস, তারপর আর মনে নেই কিছু। অমর্ত্যবাবু বললেন, কিন্তু তোমরা ঠিক দেখেছো নাকি কোনো চোর ঢুকেছিল? আরে চোর এলে আর জিনিসপত্র ভেঙে বাড়ির মালিকের ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো? বিজয়া দেবী বললেন, ব্যাপার খুবই খারাপ। আমার কালই সন্দেহ হয়েছিল, নাহলে ফু দিয়ে মোমগুলো নেভাবার পরে কেন আবার জ্বলে উঠলো বলো তো? তুমি কালই বাড়ি ভাড়ার ব্যবস্থা করো, এ বাড়িতে আমাদের থাকা অসম্ভব। কি সাংঘাতিক! মার কথায় মিতুলও এবার বললেন, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর আমরা থাকবো না। আর একটু হলেই আমার গলা টিপে ধরতো। বলতে বলতে ভয়ে কেঁদে ফেলল মিতুল। অমর্ত্যবাবু মিতুলকে কাছে টেনে নিলেন, কিন্তু তখনও যেন কিছুই বুঝতে পারছিলেন না। পারলেন সকালে উঠে। বাজারে যাওয়ার সময় গলির মুখ থেকে কে যেন ডাকলো। পেছনে ফিরে তাকাতেই অমর্ত্যবাবু দেখলেন তার পাশের বাড়ির বিজনবাবু। কাছে এসেই বললেন, কাল রাত্রিরে কি হয়েছিল আপনার বাড়িতে? চিৎকার আর শব্দ শুনলাম। অমর্ত্যবাবু সব গুছিয়ে বললেন ব্যাপারটা। শুনে বিজনবাবু বললেন, আমি জানতাম এমনি একটা কিছু হবে। আপনি যখন বাড়িটা কেনেন তখন আমরা এখানে ছিলাম না, মাসখানেকের জন্য বেনারস গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম এই বাড়িটা কিনতে। বাড়িটার ব্যাপারটা কি বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করেছিলেন, বছর 25 আগে তার একমাত্র মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। মেয়ে মারা যাওয়ার পরে মেয়ের শোকে ভদ্রলোকের স্ত্রীও আত্মহত্যা করে। এর বছর 2 পরে ভদ্রলোক বাড়িটা বেচে দেন। কিন্তু যে কেনে সে আর থাকতে পারে না ভয়ে। শোনা যায় মা ও মেয়ে মৃত্যুর পর এখানে পালা করে বাড়িটা যক্ষের মতো পাহারা দিয়ে রেখেছে। অমর্ত্যবাবু চমকে উঠলেন, বললেন, তাহলে কি আমি যার কাছ থেকে কিনেছি সেও এই সমস্যায় পড়েছিল? হ্যাঁ, বিজনবাবু বললেন, তবে কেনার আগে আমি তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু সে শোনেনি আমার কথা, পরে বিশ্বাস করেছিল। অমর্ত্যবাবু চুপ করে রইলেন। মনে মনে ঠিক করলেন আজ ছুটি, আজই একবার ভাড়া বাড়ির খোঁজে বেরোবেন তিনি। তারপর সুযোগ বুঝে বাড়িটা তিনিও বেচে দেবেন কাউকে। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর এমনি সুন্দর সুন্দর নতুন নতুন গল্প শোনার জন্য আবার ফিরে আসছি তাহলে।